2024-এর 5 আগস্ট এদিন পুরো বাংলাদেশ ছিল যেন এক বিভীষিকা। পুলিশ জানিয়েছে স্বৈরাচার হাসিনা পালিয়েছে, বিচারালয়ও স্তব্ধ হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে দুঃসাহসী দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন 85 বছরের এক বুড়ো, নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কোনো রাজনীতিবিদ নন, ক্ষমতার কোনো লোভ তার ছিল না। তবুও আন্তর্জাতিক সম্মান আর আরামায়েশ তুচ্ছ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে। আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তার এই 18 মাসের শাসনামল শেষ হতে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে আজ সবচেয়ে বড় প্রশ্ন, এই অল্প সময়ে তিনি বাংলাদেশকে আসলে কি দিয়ে গেলেন? যিনি জীবনের শেষ বসন্তগুলো দেশের জন্য অকাতরে উৎসর্গ করলেন, আমরা কি তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি, নাকি অকৃতজ্ঞের মতো তাকে ব্যর্থ করার জঘন্য নীল নকশা করেছি? এই তো সেদিন ঢাকার পিচঢালা পথে অটোরিকশা চালাতে চালাতে রুবেল চাকলাদার উগরে দিচ্ছিলেন বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। তিনি হাহাকার কণ্ঠে বলেছিলেন, আমরা সুযোগটা হারিয়েছি, ডক্টর ইউনূসকে আমরা কাজ করতে দেয়নি। এই আক্ষেপ আজ শুধু রুবেলের একার নয়, এটি এখন কোটি বাঙালির বিবেকের দংশন। 15 বছরের জঞ্জাল কি 18 মাসে পরিষ্কার করা সম্ভব? 1400 শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা যখন ধুলোয় মিশে যাচ্ছিল, রাষ্ট্র যখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তখন ডক্টর ইউনূস শুরু করেছিলেন তার একলব্য সাধনা। তিনি তো ক্ষমতায় আসতে চাননি, কিন্তু যখন ছাত্র জনতা তার দিকে শেষ ভরসা দৃষ্টিতে তাকিয়েছিল, তিনি মুখ ফিরিয়ে নিতেও পারেননি। তিনি জানতেন এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। তবুও তিনি এসেছিলেন, কারণ তিনি জানতেন তিনি হাল না ধরলে এই দেশ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ক্ষমতার বশেই ডক্টর ইউনূস হাত দিয়েছিলেন সেই স্থানে যেখানে গত 1.5 দশক কেউ তাকানোর সাহস করেনি। তিনি হাত দিয়েছিলেন কুখ্যাত আয়না ঘরে। বছরের পর বছর যে মানুষগুলো অন্ধকারে ধুঁকছিল, যাদের মায়েরা জানত না সন্তান কবরে নাকি কারাগারে, ডক্টর ইউনূস সেই অন্ধকারের তালা ভেঙে দিয়েছিলেন। তিনি গঠন করেছিলেন গুম তদন্ত কমিশন। 1913টি অভিযোগ, 1569টি মামলা যাচাই এবং 287 জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করার মতো দুঃসাহসী কাজ তার হাত ধরেই সম্ভব হয়েছে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশ্শার হাসান, যাকে 44 দিন গুম করে রাখা হয়েছিল, তিনি ডক্টর ইউনূসের এই পদক্ষেপকে বলেছিলেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ। গত 15 বছর ধরে র্যাব, পুলিশ আর গোয়েন্দা সংস্থার যেসব রাঘব বোয়ালরা ছিল ধরাছোঁয়ার বাইরে, ডক্টর ইউনূস তাদের টেনে এনেছেন কাঠগড়ায়। শেখ হাসিনার আমলে সেই পৈশাচিক মানবাধিকার লঙ্ঘনের বিচার তিনি শুরু করেছেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে। সানজিদা খান দীপ্তি, যিনি 2024-এর আগস্টে পুলিশের গুলিতে হারিয়েছিলেন তার 17 বছরের কলিজার টুকরো আনাসকে, সাবেক পুলিশ কমিশনারদের ফাঁসির রায় শুনে তার চোখের জল বাঁধ মানেনি। এই জল আনন্দের নয়, এই জল ন্যায় বিচার পাওয়ার স্বস্তি। দীপ্তি বলেছিলেন, অন্ধের দেশে আয়নার কোনো মূল্য নেই, কিন্তু ডক্টর ইউনূস আমাদের সেই আয়না দেখিয়েছেন। কিন্তু ডক্টর ইউনূসের যুদ্ধটা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, তার আসল লড়াই ছিল জাতির মেরুদণ্ড সোজা করার লড়াই। গত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল নতজানু। দিল্লির আধিপত্যবাদের যে অদৃশ্য শেকল বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, ডক্টর ইউনূস একাই সেই শেকল ছিঁড়ে ফেলেছিলেন। তিনি ভারতকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ আর কারো দাবার গুটি নয়, বাংলাদেশ এখন সমমর্যাদার এক স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কি পরিমাণ আন্তর্জাতিক চাপের আগ্নেয়গিরি সামলাতে হয়েছে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ঋত গৌরব ফিরিয়ে আনা, অন্যদিকে দেশের ভেতরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী মির্জাফরদের চক্রান্ত, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছিলেন এক নিঃসঙ্গ শেরোপা। যখন পোশাক শিল্প ধ্বংসের মুখে, তখন এই নোবেলজয়ী মানুষটি তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছিলেন। তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ছোটেননি, তিনি সম্মানের সাথে বিনিয়োগ চেয়েছেন। নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের মতো ছাত্রনেতারা স্বীকার করেছেন, সেই ক্রান্তিলগ্নে ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশকে রক্ষা করার মতো গ্রহণযোগ্য আর দ্বিতীয় কোনো অভিভাবক এই বদ্বীপে ছিল না। কিন্তু ট্র্যাজেডি হলো, আমরা জাতি হিসেবে তাকে চিনতে ভুল করেছি। দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং অন্যান্যরা
তার সংস্কারের এই মহাযজ্ঞকে খুব একটা ভালো চোখে দেখেনি। তাদের লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা, শুধুই নির্বাচন। ডক্টর ইউনূস যখন পুলিশ, বিচার বিভাগ আর সংবিধান সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিলেন, তখন রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন, নির্বাচন কবে? বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মতো নেতারাও বলেছে, ইউনূস দেশ স্থিতিশীল করেছেন, কিন্তু তারা বারবার খোঁচা দিয়েছেন, এটা অনির্বাচিত সরকার। এই যে রাজনৈতিক অসহযোগিতা, তার সাথে যুক্ত হয়েছিল প্রশাসনের ভেতরের ডিপ স্টেট। শেখ হাসিনার রেখে যাওয়া আমলারা প্রতিটি পদে পদে ডক্টর ইউনূসকে বাধা দিয়েছে। তিনি ফাইলে সই করেন, কিন্তু আদেশ বাস্তবায়ন হয় না। এর সাথে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। রুবেল চাকলাদারের মতো মানুষেরা চেয়েছিলেন ম্যাজিক। তারা চেয়েছিলেন আজ ডক্টর ইউনূস আসবেন, কালী বাজারে সবকিছুর দাম কমে যাবে। কিন্তু অর্থনীতি তো কোনো জাদুর কাঠি নয়। যে অর্থনীতিকে গত 15 বছর ধরে ওই পোকায় খেয়েছিল, তাকে সারিয়ে তুলতে যে সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকু আমরা তাকে দেইনি। উল্টো সচিবালয় ঘেরাও, রাস্তা অবরোধ আর অযৌক্তিক দাবি নিয়ে আমরা তাকে শ্বাসকষ্টে ফেলে দিয়েছিলাম। তবুও হিসাবের খাতা খুললে দেখা যায়, এই 18 মাসে তিনি যা দিয়েছেন তা গত 50 বছরেও বাংলাদেশ পায়নি। তিনি নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন। তিনি এমন এক বিচার বিভাগ গড়ার বীজ বপন করেছেন, যেখানে বিচারক কোনো দলের গোলাম হবে না। তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী যেন একনায়ক হতে না পারেন, তার জন্য ক্ষমতার ভারসাম্য আনতে। আজ নির্বাচনের মধ্য দিয়ে তিনি এক অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন। সংস্কার প্রস্তাবগুলোর উপর সরাসরি গণভোটের ব্যবস্থা রাখা। তিনি চেয়েছেন জনগণই সিদ্ধান্ত নিক তারা কেমন বাংলাদেশ চায়। জামায়াতে ইসলামীর নেতা আব্দুল হালিম তো বলে দিয়েছেন, ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়া ছিল উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক। অর্থনীতিবিদরা বলছেন, খাদের কিনারা থেকে তিনি দেশকে টেনে তুলেছেন। ব্যাংকগুলোতে যখন তারল্য সংকট, ডলারের রিজার্ভ যখন শূন্যের কোঠায়, তখন তিনি তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিয়ে অর্থনীতিকে লাইফ সাপোর্ট দিয়েছেন। সাধারণ মানুষ হয়তো তাৎক্ষণিক কষ্ট দেখেছে, কিন্তু তারা দেখেনি যে তিনি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছেন। এত কিছুর পরেও কি ডক্টর ইউনূস ব্যর্থ, নাকি আমরা জাতি হিসেবে ব্যর্থ তাকে ধারণ করতে? তিনি তো ক্ষমতা কুক্ষিগত করতে চাননি। তিনি তো চেয়েছিলেন একটা সিস্টেম দাঁড় করাতে। তিনি চেয়েছিলেন আমাদের সন্তানদের জন্য এমন এক দেশ রেখে যেতে, যেখানে আর কোনোদিন কোনো মায়ের বুক খালি হবে না। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করেও রাষ্ট্র চালানো যায়। তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তখন হয়তো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, যারা ক্ষমতা দখল করতে মরিয়া। কিন্তু যেদিন আবার কোনো স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে, যেদিন আবার বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে, সেদিনেই বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে হন্যে হয়ে খুঁজবে। ডক্টর ইউনূস আমাদের জন্য ছিলেন অন্ধকারের মধ্যে এক টুকরো জ্বলন্ত মশাল। তিনি হয়তো তার ব্যক্তিগত জীবনে বা বিশ্বমঞ্চে ফিরে যাবেন, কিন্তু তিনি গত 18 মাসে বাংলাদেশের ডিএনএতে যে পরিবর্তন করে গেলেন, তা কোনোদিন মুছে ফেলা যাবে না। তিনি প্রমাণ করে গেলেন শাসকের চেয়ে সেবক হওয়া অনেক বেশি সম্মানের। আগামী দিনের ইতিহাস যখন লেখা হবে, তখন 2024-এর এই অধ্যায়ে ডক্টর ইউনূসের নাম কোনো সাধারণ শাসক হিসেবে লেখা থাকবে না। লেখা থাকবে একজন ত্রাণকর্তা হিসেবে, যিনি ঝড়ের রাতে হাল ছেড়ে পালাননি, যিনি নিজের সম্মান, বয়স এবং স্বাস্থ্য তুচ্ছ করে এই অকৃতজ্ঞ জাতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এই ডক্টর ইউনূসকে বাংলাদেশ মনে রাখবে শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অনন্ত আক্ষেপে। ডক্টর ইউনূস ছিলেন, আছেন এবং থাকবেন এদেশের মানুষের হৃদয়ের ঠিক মাঝখানে, এক উজ্জ্বল নক্ষত্র হয়ে।